Hi students, welcome back to another English teaching video on my YouTube channel. आज আমি তোমাদের পড়াবো ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের ক্লাস 11 এ নিউ সিলেবাসে তোমাদের ফার্স্ট সেমিস্টারে থাকা সেকেন্ড প্রোসপিস অর্থাৎ সিস্টার নিবেদিতার লেখা দ্য স্বামী অ্যান্ড মাদার ওরশিপ এই গল্পটির পার্ট 3 এই গল্পটির পার্ট 1 এবং 2 তার সাথে সাথে তোমাদের সিলেবাসে যে ফার্স্ট সেমিস্টারে আরও দুটি প্রোজ আছে অর্থাৎ অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে এবং অমরনাথ এবং যে তিনটে কবিতা আছে কম্পোস্ট আপন ওয়েস্টমিনিস্টার ব্রিজ দ্য ব্যাঙ্গেল সেলার্স এবং দ্য সেকেন্ড কামিং তার সাথে শেক্সপিয়ারের র্যাপিড রিডার থেকে যে তিনটে গল্প তোমাদের পড়তে হবে ম্যাকবেথ ওথেলো এবং অ্যাজ ইউ লাইক ইট এই সবকটাই কিন্তু আমি ইতিমধ্যে লাইন বাই লাইন রিডিংয়ের সাথে বাংলা মানে ও ব্যাখ্যা সহ পড়ি আমার চ্যানেলে আপলোড করে দিয়েছি। উপরে আই বাটনে ক্লিক করে বা আমার চ্যানেলের মধ্যে গিয়ে তোমাদের ক্লাসের যে প্লেলিস্ট তৈরি করা আছে সেখান থেকে তোমরা সেই ভিডিওগুলো দেখে নিতে পারো। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক করে তোমার বন্ধুদের সাথেও শেয়ার করো। তোমরা কিছুদিনের মধ্যে নতুন বই পেয়ে যাবে। আমি এখানে একটা পিডিএফ আকারে এই বইটা পেয়েছি, এটাই সম্ভবত তোমাদের প্রিন্ট হতে চলেছে। তো যদি প্রিন্ট অন্যরকম হয় তাতে কিন্তু পাতাটা এবং হয়তো প্রিন্টের টাইপটা চেঞ্জ হবে, কিন্তু পড়া তো সব সেমই থাকবে। আমি আজকে পার্ট 3 শুরু করতে চলেছি। এই যে পিডিএফটা অনুযায়ী যদি এই গল্পটার কথা বলি সেকেন্ড পেজের শেষ থেকে, বা যদি পুরো বইটার কথা বলি পিডিএফটা, তাহলে কিন্তু 8 পাতার শেষের দিক থেকে। তোমরা যারা এর আগের ভিডিওগুলো দেখুনি তারা কিন্তু আগে পার্ট 1 এবং পার্ট 2 ভিডিওটা দেখে নাও, নাহলে কিন্তু এখান থেকে পড়লে কিছুই বুঝতে পারবে না। একেই এটা কিন্তু খুব টাফ পড়া, বুঝতে পারছো, স্পিরিচুয়াল আধ্যাত্মিক ধারণা স্বামী বিবেকানন্দের আবার ইংলিশে। তাই আগে ওই দুটো পার্ট পড়ে নিয়ে কিন্তু তোমরা থার্ড পার্টটা শুরু করবে। আর তোমরা জানো হয়তো, তাও বলে দিচ্ছি, ফার্স্ট সেমিস্টারে তোমাদের কিন্তু সবটাই এমসিকিউ বেস কোয়েশ্চেন আসবে। তাই আমাদের কিন্তু খুব খুঁটিয়ে না পড়লে আমরা কিন্তু এমসিকিউ এর অ্যাপ্লাই করতে পারবো না। তো চলো এরপরে আমি পার্ট 3 পড়াচ্ছি। আমি লাইন বাই লাইন রিডিংয়ের সাথে বাংলা মানেও ব্যাখ্যা সহ তো পড়াবো। আননোন মিনিংগুলোরও আমি ওয়ার্ড বলে দেবো, তোমরা পারলে খাতায় নোট ডাউন করে নিতে পারো, এবং যেখানগুলো ইম্পর্টেন্ট যেখান থেকে এমসিকিউ আসতে পারে সেগুলো আমি বলে দেবো, তোমরা একটু দাগ দিয়ে নিও। অ্যানাদার ডে হি ওয়াজ গোয়িং উইথ মি, আরেক দিন তিনি আমার সাথে যাচ্ছিলেন। এটা কে বলছে না, সিস্টার নিবেদিতা বলছেন। সিস্টার নিবেদিতার সাথে কে যাচ্ছেন? আমাদের স্বামী বিবেকানন্দ। কোথায় যাচ্ছেন? টু ভিজিট দ্য ওল্ড মহর্ষি দেবেন্দ্রনাথ টেগোর, বৃদ্ধ মহর্ষি দেবেন্দ্রনাথ টেগর অর্থাৎ দেবেন্দ্রনাথ ঠাকুরের সাথে দেখা করতে। দেবেন্দ্রনাথ ঠাকুর বুঝতেই পারছো রবীন্দ্রনাথ ঠাকুরের বাবা, ওনাকে মহর্ষি বলা হতো। তাহলে একদিন সিস্টার নিবেদিতা স্বামী বিবেকানন্দ এই দেবেন্দ্রনাথ ঠাকুরের সাথে দেখা করতে যাচ্ছেন। ইন দ্য সেক্লুশন অফ হিজ হোম ইন জোড়াসাঁকো। সেক্লুশন মানে হচ্ছে একাকিত্বে। একাকিত্বে কোথায়? তার বাড়ি জোড়াসাঁকোতে। এখানগুলো এমসিকিউ আসতে পারে, আন্ডারলাইন করে রাখবে। তাহলে জোড়াসাঁকোতে কার সাথে দেখা করতে যাচ্ছিলেন? মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের সাথে। অ্যান্ড বিফোর উই স্টার্টেড, এবং আমাদের যাত্রা শুরুর আগে, এখানে স্টার্ট মানে কিসের স্টার্টের কথা বলেছে? তাদের জার্নি, যাত্রা শুরুর আগে, হি কোয়েশ্চেন্ড মি, তিনি আমাকে প্রশ্ন করলেন। এখানে হি কে? এখানে স্বামী বিবেকানন্দ। স্বামী বিবেকানন্দ সিস্টার নিবেদিতাকে প্রশ্ন করলেন অ্যাবাউট এ ডেথ সিন, একটা মৃত্যু দৃশ্য নিয়ে। অ্যাট হুইচ আই হ্যাড বিন প্রেজেন্ট ইন দ্য নাইট বিফোর, যেখানে আগের দিন রাত্রিরে আমি উপস্থিত ছিলাম। ডেথ সিন হচ্ছে মৃত্যু দৃশ্য, তার মানে আগের দিন রাত্রিরে হয়তো কেউ মারা গিয়েছিল, সেখানে সিস্টার নিবেদিতা উপস্থিত ছিল। তো সেই বিষয়ে স্বামী বিবেকানন্দ হঠাৎ করে যাত্রা শুরুর আগে সেই নিয়ে প্রশ্ন করলো। আই টোল্ড হিম ইগারলি, আমি খুব আগ্রহের সাথে বললাম। ইগারলি তোমরা জানো আগ্রহের সাথে। কি বললো? অফ দ্য সাডেন রিয়েলাইজেশন দ্যাট হ্যাড কাম টু মি, যে হঠাৎ উপলব্ধি আমার মধ্যে এসেছিল। সাডেন রিয়েলাইজেশন মানে হঠাৎ উপলব্ধি। তো সিস্টার নিবেদিতার এই নিয়ে হয়তো কিছু একটা নতুন উপলব্ধি এসেছে, সেইটা আগ্রহের সাথে স্বামী বিবেকানন্দকে বললেন। দ্যাট রিলিজিয়ান্স ওয়্যার অনলি ল্যাঙ্গুয়েজেস, এটা আন্ডারলাইন করে রাখবে। রিলিজিয়ান্স ওয়্যার অনলি ল্যাঙ্গুয়েজেস, কী বলেছে সিস্টার নিবেদিতা? যে ধর্ম হচ্ছে ভাষার মতো। যেমন আমরা বিভিন্ন ভাষায় কথা বলি, প্রত্যেকজনকার ভাষা আলাদা, তেমন ধর্মও হচ্ছে সেই রকম, তারা বিভিন্ন জনের ধর্ম আলাদা। অ্যান্ড উই মাস্ট স্পিক টু এ ম্যান ইন হিজ ওন ল্যাঙ্গুয়েজ, এবং আমাদের একটা মানুষের সাথে তার ভাষায় কথা বলতে হবে। একটু ব্যাপারটা বুঝিয়ে বলি। ধরো আমরা বাঙালি, আমাদের যদি কেউ তামিল বা মালায়ালাম ভাষায় কথা বলে আমরা কিন্তু বুঝতে পারবো না যতক্ষণ না আমরা সেই ভাষাটা জানি। ঠিক একইভাবে তুমি যদি তামিলনাড়ুতে বা কেরালাতে গিয়ে বাংলা বলো, ওরাও কিন্তু বুঝতে পারবে না। ঠিক ধর্মের ব্যাপারটাও তাই। আমাদের যে ধর্মগ্রন্থ হিন্দুদের, ধরো গীতা, সেটা কিসে লেখা? সংস্কৃততে। আমরা যারা সংস্কৃত জানি না, পড়তে পারি না বা
বুঝি না, তাদের তো এই ভাষায় বললে বুঝতে পারবে না, তাহলে কি করতে হবে, বাংলায় অনুবাদ করে আমাদের মতো ভাষায় বোঝাতে হবে যাতে বুঝতে পারে। আবার দেখো মুসলিমদের ধর্মগ্রন্থ কোরআন আরবিতে লেখা, তো ওই জন্য ওরা আরবি শেখে। তাহলে আমরা যেরকম তারা, আমাদেরকে কিন্তু প্রত্যেকটা একটা ভাষা আছে যেটা বুঝি, তো ধর্মটাও সেরকম তারা। তার মানে যে মানুষ যে ভাষা বোঝে তাকে ধর্মের কথাটা কিন্তু সেই ভাষাতেই বোঝাতে হবে, এটাই এখানে বলতে চাইছে। দেখো, উই মাস্ট স্পিক টু এ ম্যান ইন হিজ ওন ল্যাঙ্গুয়েজ, আমাদের একটা মানুষের সাথে তার ভাষায় কথা বলতে হবে। আমরা মানুষের সাথে সে যে ভাষা চেনে সে ভাষায় কথা বলি, ঠিক ধর্মটাও তাই। প্রত্যেক ধর্মের কিন্তু একটাই সারমর্ম, সেখানে মনুষ্যত্বের কথা বলা হয়েছে, শান্তির কথা বলা হয়েছে, কিন্তু ভাষাটা আলাদা। তো এই রিয়েলাইজেশন কার হয়েছিল, সিস্টার নিবেদিতার। তিনি বলেছিলেন যে একটা মানুষকে তার ভাষাতে বলতে হবে, অর্থাৎ সে যে ধর্মের ভাবাবেগে সে আছে, যে ধর্মকে সে মানে, সেই ধর্মের বিষয়টা সরল করে তার ভাষায় তাকে বোঝাতে হবে। এটাই হচ্ছে ধর্ম, যেটাকে ভাষার সাথে তুলনা করা হয়েছে। হিজ হোল ফেস লাইটেড আপ, তার গোটা মুখটা যেন প্রজ্বলিত হয়ে উঠল। এখানে কার মুখের কথা বলা হয়েছে, স্বামী বিবেকানন্দের। কেন লাইটেড, কেন বেশ প্রজ্বলিত হয়ে উঠলো, মানে সে যেন খুব খুশি হয়েছে, উত্তেজিত হয়েছে। অ্যাট দ্য থট, এই চিন্তা ভাবনায়, এই যেটা সিস্টার নিবেদিতা বলেছেন। তখন স্বামীজি কী করলেন, দেখো, ইয়েস হি এক্সক্লেমড, তিনি উত্তেজিতভাবে চিৎকার করে উঠলেন। এক্সক্লেমড মানে চিৎকার করা, মানে তিনি খুব উত্তেজিত হয়ে বললেন, হ্যাঁ। অ্যান্ড রামকৃষ্ণ পরমহংস ওয়াজ দ্য অনলি ম্যান হু টট দ্যাট, হ্যাঁ, আর রামকৃষ্ণ পরমহংস দেবী হচ্ছে একমাত্র মানুষ যিনি এইটা শিখিয়েছেন। কি শিখিয়েছেন, এই যে কথাটা একটু আগে বলা হলো, যে আমাদেরকে কি করতে হবে, প্রত্যেকটা মানুষকে তার ভাষাতে বোঝাতে হবে। যেমন হচ্ছে ধর্ম, এইরকম বিভিন্ন ভাষা, যে ভাষা বোঝে তাকে সেই ভাষাতেই বোঝাতে হবে। তারপরে তিনি আর একটা কথা বলছেন, হি ওয়াজ দ্য অনলি ম্যান হু এভার হ্যাড দ্য কারেজ, উনি হচ্ছেন একমাত্র মানুষ যার কাছে সাহস আছে। কোন মানুষের কথা বলা হয়েছে, শ্রী রামকৃষ্ণদেবের কথা বলা হয়েছে। একমাত্র ওনারই সাহস আছে টু সে দ্যাট, এটা বলার যে উই মাস্ট স্পিক টু অল মেন ইন দেয়ার ওন ল্যাঙ্গুয়েজ, আমাদের প্রত্যেকটা মানুষকে সাথে তার ভাষাতেই কথা বলতে হবে। সে যে ধর্ম বোঝে সেই ধর্মের রীতিনীতি মেনেই তাকে কিন্তু তার ভাষায়, সরল ভাষায় বোঝাতে হবে। এইটা বলার একমাত্র সাহস কিন্তু ছিল শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের। এটাও আন্ডারলাইন করে রাখবে, এখান থেকে এমসিকিউ আসতে পারে। এ পাতার একদম লাস্ট প্যারাগ্রাফে চলে এসো। ইয়েট দেয়ার কেম এ ডে, তাও এমন একটা দিন এসেছিল, ইয়েট মানে তাও, হোয়েন হি ফাউন্ড ইট নেসেসারি, যখন তিনি এটা প্রয়োজনীয় বুঝেছিলেন। নেসেসারি মানে যেন প্রয়োজনীয়, এখানে বলতে পারো তিনি প্রয়োজন বোধ করেছিলেন। টু লে ডাউন, এটাকে উন্মুক্ত করার বা এটাকে হচ্ছে পরিষ্কার করার। লে ডাউন মানে হচ্ছে সবার সামনে প্রকাশ করার। উইথ আনমিস্টেকেবল ক্লিয়ারনেস, আনমিস্টেকেবল মানে হচ্ছে নির্ভুল, আর ক্লিয়ারনেস পরিষ্কার। তো নির্ভুলতার সাথে তিনি পরিষ্কার করতে চেয়েছিলেন হিজ ওন পজিশান, তার নিজের অবস্থান, ইন দ্য ম্যাটার অফ মাদার ওরশিপ, মাকে পুজো করার যে ব্যাপারটা। একটু ভেঙে বলি, মাদার ওরশিপ, মা কালীর প্রতি ওনার যে ভক্তি উপাসনা, এই ব্যাপারে নিজের অবস্থানটা বোঝাতে তিনি চেয়েছিলেন, যে তাতে কোনো রকম তিনি কিন্তু নির্ভুলতা রাখতে চাননি। মানে যেসব প্রবলেম আছে, সমস্যা আছে, তিনি চেয়েছিলেন সেইটা কি করতে, আনমিস্টেকেবল ক্লিয়ারনেস, নির্ভুলতার সাথে পরিষ্কার করে দিতে। মায়ের প্রতি তার যে ভক্তি বা উপাসনা আছে, তার পথে যদি কোনো সমস্যা থাকে সেগুলোকে তিনি পরিষ্কার করতে চেয়েছিলেন। আই ওয়াজ অ্যাবাউট টু লেকচার অ্যাট দ্য কালীঘাট, আমি কালীঘাটে ভাষণ দেব ঠিক করেছিলাম। এখানে আই বলতে কিন্তু সিস্টার নিবেদিতা, তো সিস্টার নিবেদিতা কি করবে, কালীঘাটে হচ্ছে ভাষণ দেবে। অ্যান্ড হি কেম টু ইনস্ট্রাক্ট মি, এবং তিনি এলেন আমাকে নির্দেশ দিতে। এখানে তিনিটাকে স্বামী বিবেকানন্দ। ইনস্ট্রাক্ট, নির্দেশ দিতে এলেন। কি নির্দেশ দিলেন, দ্যাট ইফ এনি ফরেন ফ্রেন্ড শুড উইশ টু বি প্রেজেন্ট, যদি কোনো বিদেশি বন্ধু উপস্থিত থাকতে চায়। ফরেন ফ্রেন্ডস হচ্ছে বিদেশি বন্ধু। কার বিদেশি বন্ধু, সিস্টার নিবেদিতার। তো বিবেকানন্দ এসে বললেন, তোমার যদি কোনো বিদেশি বন্ধু ওই ভাষণে অংশগ্রহণ করতে চায়, দে ওয়্যার টু রিমুভ দেয়ার শুজ, তাদেরকেও কিন্তু জুতো খুলতে হবে। অ্যান্ড নেক্সট পেজে চলে এসো, সিট অন দ্য ফ্লোরস, মেঝেতে বসতে হবে। লাইক দ্য রেস্ট অফ দ্য অডিয়েন্স, বাকি শ্রোতাদের মতো। অডিয়েন্স হচ্ছে শ্রোতা, আমরা অডিয়েন্সকে দর্শক বলি, কিন্তু দেখো এখানে ভাষণ সভা শুনতে যাবে সেটাকে অডিয়েন্স বলা হয়। আর যখন দেখবে ম্যাচ ট্যাচ মানে খেলা দেখতে যায় তাকে বলে স্পেকটেটর, দর্শক। তো এখানে বলবে শ্রোতা। তো অন্যান্য শ্রোতাদের মতো জুতো খুলে কিন্তু নিচে বসতে হবে। ইন দ্যাট প্রেজেন্স নো এক্সেপশনস ওয়্যার টু বি মেড,
ওই উপস্থিতিতে কোনো রকম ব্যতিক্রম ঘটানো যাবে না। এক্সেপশনস মানে হচ্ছে ব্যতিক্রম, মানে ওরা বিদেশি বলে, ফরেনার বলে ওরা জুতো পরেই ভেতরে এন্ট্রি নিতে পারবে বা ওদের জন্য কিন্তু চেয়ারের ব্যবস্থা করাবে, এটা হবে না। বাকি শ্রোতারা যেমন জুতো খুলে মেঝেতে বসবে, ওদেরকেও কিন্তু সেটাই করতে হবে, কোনো রকম ব্যতিক্রম করা যাবে না। দেখেছো স্বামী বিবেকানন্দ কীরকম তারা সর্বজনবাদে বিশ্বাসী ছিলেন, যে সবাই সমান। এখানে তুমি বিদেশি বলে তোমাকে আলাদা ট্রিটমেন্ট দেওয়া হবে তা কিন্তু নয়, তোমাকে অন্যদের সাথেও মেঝেতে বসেই শুনতে হবে। আই ওয়াজ মাইসেলফ টু বি রেসপন্সিবল ফর দিস, এবং আমি নিজে এটার জন্য দায়ী থাকবো। রেসপন্সিবল মানে দায়ী, মানে এই ব্যাপারটার দায়িত্ব কিন্তু আমাকে নিজে থেকেই নিতে হবে। এরপর একটা স্টার দেওয়া আছে, স্টার দিয়ে কিছুটা কথা লেখা পরে আছে, আমরা সেটা পড়বো, আগে যেটা পরপর আছে এইভাবেই পড়ি। নেক্সট প্যারাগ্রাফে চলে এসো। আফটার সেইং অল দিস, এই সব কিছু বলার পরে, হাউএভার যাই হোক, হি লিঙ্গার্ড বিফোর গোয়িং, তিনি যাওয়ার আগে কিছুক্ষণ রয়ে গেলেন। লিঙ্গার্ড মানে থেকে যাওয়া, মানে এই বলেই যে তিনি চলে গেলেন নয়, ওখানে তিনি কিছুক্ষণ থেকে গেলেন। অ্যান্ড দেন তারপর মেকিং এ সাই রেফারেন্স টু, এবং তিনি লাজুকভাবে প্রসঙ্গ তুললেন। সাই হচ্ছে লাজুক, রেফারেন্স মানে প্রসঙ্গ। কিসের প্রসঙ্গ তুললেন? টু কর্নেল হেস পোয়েম অফ দ্য গার্ডিয়ান এঞ্জেলস। আন্ডারলাইন করে রাখবে, এমসিকিউ আসতে পারে। কর্নেল হের কবিতা গার্ডিয়ান এঞ্জেলসের, তাহলে এই কর্নেল হের লেখা একটা কবিতা আছে গার্ডিয়ান এঞ্জেলস, তো সেই গার্ডিয়ান এঞ্জেলসের একটা উদ্ধৃতি বা প্রসঙ্গ তিনি তুললেন। হি সেড, তিনি বললেন, দ্যাট ইজ প্রিসাইসলি মাই পজিশন, এটাই হচ্ছে নির্দিষ্টভাবে আমার অবস্থান, অ্যাবাউট ব্রহ্ম অ্যান্ড দ্য গডস, ভগবান এবং ব্রহ্মকে নিয়ে। ব্রহ্ম কি, এটা কিন্তু আমরা পার্ট 1-2তে আমি বারবার বলেছি। ব্রহ্ম হচ্ছে যে চরম জ্ঞানের অধিকারী, যে পৃথিবীর চরম সত্যকে জানে, যার জানার আর কিছু বাকি নেই। তো সেই ব্রহ্ম, সেটাই হচ্ছে কি স্বামী বিবেকানন্দের একমাত্র নির্দিষ্ট অবস্থান। এবং তিনি বলছেন যে ওই কবিতার উদ্ধৃতি তুলে বললেন, এটাই হচ্ছে আমার ব্রহ্ম এবং ভগবানদের প্রতি আমার অবস্থান, যে আমি ব্রহ্মকে মানি, আমি চরম সত্যকে মানি, আমি এই যে চরম জ্ঞানের অধিকারী সেইটাকে মানি। আই বিলিভ ইন ব্রহ্ম অ্যান্ড দ্য গডস, দেখো তারপরে আবার লেখা আছে, আমি ব্রহ্ম এবং ভগবানকে মানি, অ্যান্ড নট ইন এনিথিং এলস, আমি অন্য আর কিছু মানি না। এটাও আমরা পার্ট 1-এ পার্ট 2-তে পড়েছিলাম, যে সে আমাদের স্বামী বিবেকানন্দ কিন্তু মূর্তি পূজায়, আইডোলাট্রেস, এটা কিন্তু বিশ্বাস করে না যে ভগবানের কোনো রূপ থাকতে পারে, তিনি কিন্তু এটাতে অবিশ্বাসী ছিলেন। কিন্তু এখানে আমরা দেখতে পাবো তিনি আস্তে আস্তে কিন্তু মা কালীর যে রূপ তাইতে বিশ্বাসী হয়েছিলেন শ্রী রামকৃষ্ণ পরমহংসের সাহচর্যে এসে। কিন্তু এই যে বলছে আমি শুধু ব্রহ্ম আর ভগবানকে মানি, অন্য কিছুকে মানি না, তার মানে এই যে তার যে থিঙ্কিংগুলো, ধারণাগুলো ছিল, এগুলো কিন্তু তার আগের কথা। আস্তে আস্তে তিনি কিন্তু অন্য দিকে চলে যাচ্ছেন, এবং এইটাই বলেছেন তিনি ব্রহ্মকে মানতেন, অন্য কিছু নয়। ওখানে আরেকটা কথা বলেছিলাম, অদ্বৈত ফিলোসফি বা অদ্বৈত দর্শন, সেখানে বলা হয়েছিল আত্মা আর পরমাত্মা সমান, এই মহাবিশ্বকে তৈরি করেছেন এক এবং অদ্বিতীয় একজন। তো এই সব ধারণাই একমাত্র তার ছিল। তার প্রথমে ধর্ম নিয়ে ধারণাটা ছিল কিন্তু ফিলোসফিক্যাল, দার্শনিক, পরে সেটা স্পিরিচুয়াল দিকে এসেছিল। নেক্সট প্যারাগ্রাফে চলে এসো। হি ওয়াজ এভিডেন্টলি অ্যাফ্রেড দ্যাট, তিনি স্পষ্টভাবেই ভীত ছিলেন। এভিডেন্টলি মানে স্পষ্টভাবে, অ্যাফ্রেড তো যেন ভীত। দ্যাট মাই ইন্টেলেকচুয়াল ডিফিকাল্টি, আমার যে বুদ্ধিগত অসুবিধাগুলো আছে, উড লাই হোয়ার ইজ ওন মাস্ট হ্যাভ ডান, তারও ঠিক একই রকম সমস্যার সম্মুখীন হতে হয়। দেখো সিস্টার নিবেদিতা আর স্বামী বিবেকানন্দ এরা কিন্তু নতুন প্রজন্মের, মানে নবজাগরণের দূত বলতে পারো। তো এদের তো সেই পুরানো চিন্তাভাবনা বা দৃষ্টিভঙ্গি নয়, এদের চিন্তাভাবনাটা অন্য রকমের। তো এইখানে বলছে যে স্বামী বিবেকানন্দের মধ্যেও সেই রকম তারা ইন্টেলেকচুয়াল ডিফিকাল্টি ছিল, মানে বুদ্ধিগত কিছু অসুবিধা, সেইটা কিন্তু আমাদের সিস্টার নিবেদিতার মধ্যেও ছিল। হোয়ার ইজ ওন মাস্ট হ্যাভ ডান, একই রকম অনেকটা ব্যাপার। সিস্টার নিবেদিতা বিদেশি, তাই সে ভারতীয় সংস্কৃতি জানে না বা হিন্দু ধর্ম নিয়ে কিছু জানে না, সে এমন কিছু প্রশ্ন স্বামী বিবেকানন্দকে করতো যার উত্তর স্বামী বিবেকানন্দেরও জানা নেই, কারণ ও কিন্তু এই ব্যাপারে কিন্তু আমরা আগেই বললাম এইসব কিন্তু বিশ্বাস করতো না। ও এই সব ব্যাপারে অজ্ঞাত ছিল যতদিন না তিনি শ্রীরামকৃষ্ণ পরমহংসের সাহচর্যে এসেছিলেন। ইন দ্য ইনকম্পিটিবিলিটি অফ দ্য এক্সল্টেশন অফ ওয়ান ডিফিনাইট স্কিম অফ ওরশিপ, ইনকম্পিটিবিলিটি মানে হচ্ছে অসঙ্গত, মানে সঙ্গতিপূর্ণ নয় যেটা, আর এক্সল্টেশন মানে হচ্ছে চরম আরও উচ্চ দিকে। কিসের? ওয়ান ডিফিনাইট স্কিম অফ ওরশিপ। ডিফিনাইট স্কিম অফ ওরশিপ মানে হচ্ছে নির্দিষ্ট পূজার ধরন। তাহলে নির্দিষ্ট পূজার যে উচ্চতম ধরন আছে সেটার মধ্যে কিন্তু একটা অসঙ্গতি ছিল।
কিসের সাথে না উইথ দ্য হাইয়েস্ট বেদান্তিক থিওরি অফ ব্রহ্ম, যে উচ্চতর বৈদান্তিক যে সূত্র আছে ব্রহ্মের তার। আবার বলছি খুব মন দিয়ে বোঝো, এখানে দুটো থিওরির কথা বলেছে না, একটা হচ্ছে এক্সল্টেশন অফ ওয়ান ডিফিনাইট স্কিম অফ ওরশিপ, পুজোর যে একটা নির্দিষ্ট রূপ আছে তার যে উচ্চতম যে একটা বিশাল ব্যাপার, সেটার সাথে কিসের হাইয়েস্ট বেদান্তিক থিওরি অফ ব্রহ্ম, বেদান্তিক থিওরি বৈদিক যে সূত্র আছে ব্রহ্মর সার। এই দুটার মধ্যে কিন্তু একটা কি আছে, ইনকম্পেটিবিলিটি, মানে একটা অসঙ্গতি, সামঞ্জস্য নেই আছে, মানে অসামঞ্জস্য ব্যাপার একটা কিন্তু আছে। হি ডিড নট আন্ডারস্ট্যান্ড দ্যাট, তিনি এটা বুঝতে পারেননি, অর্থাৎ স্বামী বিবেকানন্দের কথা বলা হয়েছে, দ্যাট টু আস, আমাদের মধ্যে কারা, হু স্টুড অ্যাবাউট হিম, তার পক্ষে কে কে আছে, মানে এই যে দুটোর মধ্যে ধারণা যে কোনটা ঠিক, এই দুটো স্বামী বিবেকানন্দের মধ্যে চলতো, এবং তিনি এটাও বুঝতে পারতেন না যে এই দুটোর মধ্যে কে বা কারা তার পক্ষে আছে। হি ওয়াজ হিমসেলফ দ্য রিকনসিলিয়েশন অফ দিস অপোজিট, কিন্তু তিনি নিজে ছিলেন এই দুই বিপরীতের মধ্যে সমন্বয়কারী। রিকনসিলিয়েশন মানে সমন্বয় সাধন করা, তো তিনি ছিলেন একজন সমন্বয়কারী কিসের, এই অপোজিট, এই দুটো বিপরীত চিন্তাভাবনা। কী সেই দুটো চিন্তাভাবনা, একটু আগেই বললাম না, এক্সল্টেশন অফ দ্য ডিফিনাইট স্কিম অফ ওরশিপ, তার সাথে হাইয়েস্ট বেদান্তিক থিওরি অফ ব্রহ্ম। এই দুটো বিপরীত হলেও এই দুটোর মধ্যে কিন্তু সমন্বয় সাধনকারী ছিলেন আমাদের স্বামী বিবেকানন্দ। অ্যান্ড দ্য উইটনেস টু দ্য ট্রুথ অফ ইচ, এবং তিনি দুয়েরই সত্যকে উপলব্ধি করেছিলেন বা সত্যের সাক্ষী ছিলেন। উইটনেস মানে সাক্ষী, মানে এই দুটো জিনিসকেই কিন্তু উপলব্ধি করেছেন, এই দুটো জিনিস সত্যতার কিন্তু সাক্ষ্য লাভ করেছিলেন আমাদের স্বামী বিবেকানন্দ। ফলোয়িং আপ দিস ট্রেন অফ থট, অনেক একভাবে এইরকম একটানা ভাষণ দেওয়ার পরে, ট্রেন অফ থট মানে থট তো চিন্তাভাবনা হয়, তো ওনার ভাষণও বলতে পারো, ওনার চিন্তাভাবনা একভাবে অনেকক্ষণ বলার পরে দেয়ারফোর তারপর হি ড্রপড ইনটু এ মুড অফ হাফ সলিলকি। সলিলকি মানে হচ্ছে নিজের মনে, মানে নিজের সাথে নিজে কথা বলা। তো তিনি কীরকম একটা অবস্থায় চলে যেতেন, হি ড্রপড ইনটু এ মুড অফ হাফ সলিলকি, তিনি একটা অর্ধ চিন্তন বা অর্ধ মনন একটা স্টেজে বা পর্যায়ে চলে যেতেন, মানে নিজের মনেই বিড়বিড় করছেন, নিজের সাথেই নিজে কথা বলছেন। সলিলকি মানে হচ্ছে নিজের সাথে কথা বলা। তো এরকম একটা অবস্থায় তিনি চলে যেতেন। অ্যান্ড স্যাট ফর এ হোয়াইল, কিছুক্ষণ বসে থাকতেন, টকিং ডিসজয়েন্টেডলি, এবং তিনি কথা বলতেন কীরকম অসংলগ্নভাবে। ডিসজয়েন্টেডলি মানে অসংলগ্ন, মানে কথার কোনো একবার এই টপিক তার সাথে সাথে অন্য টপিকে চলে যাচ্ছে, সবই আধ্যাত্মিক ব্যাপার নিয়ে, কিন্তু সেটা অসংলগ্ন নয়, যেন মনে হবে অসংলগ্নভাবে কথা বলতেন। অ্যানসারিং কোয়েশ্চেন, প্রশ্নের উত্তর দিতেন। ট্রাইং টু মেক হিমসেলফ ক্লিয়ার, নিজেকে পরিষ্কার করতে চাইতেন, মানে নিজের যেসব চিন্তাভাবনা ওনাকে ঢেকে ধরেছে বা অন্যের মনে প্রশ্ন আছে সেগুলোকে দূর করতে চাইছেন। ইয়েট অলওয়েজ, তাও সবসময় হাফ অ্যাবজর্বড, তিনি অর্ধ নিমজ্জিত থাকতেন। অ্যাবজর্বড মানে নিমজ্জিত থাকতেন, ডুবে থাকতেন ইন সামথিং উইদিন, কোনো কিছুর মধ্যে। দেখবে জিনিয়াসরা এরকম তারাই হয়, উনি তো সেই ধরনের মানুষ, মানে স্বামীজি এমনি ওনাকে বলা হয় না, জিনিয়াসের জিনিয়াস, জিনিয়াস দ্য গেট এরম বলতে হবে। তো তিনি সবসময় কিসের মধ্যে থাকতেন, হাফ অ্যাবজর্বড ইন সামথিং উইদিন, নিজের মধ্যেই কিছুতে একটা সবসময় অর্ধ নিমজ্জিত বা ডুবে থাকতেন। কি নিয়ে যেন তা ভাবনা চিন্তা করতেন। অ্যাজ ইভ হেল্ড বাই সাম স্পেল, মনে হবে যেন ওনাকে কোনো জাদুমন্ত্রে আবদ্ধ করা হয়েছে। স্পেল মানে জাদুমন্ত্র। হি কুড নট ব্রেক, যেটাকে তিনি ভাঙতে পারছেন, অর্থাৎ যেন কেউ জাদু বলে ওকে গ্রাস করেছে, উনি সেই জাদুর মধ্যে থেকেই নিজের মনে বিড়বিড় করতেন সবসময়। নেক্সট প্যারাগ্রাফে চলে এসো, এই যেখানটা স্টার দেওয়া ছিল ওই যে বললাম ওই অংশটা এখানে আবার একটুখানি আছে, যেখানে স্বামী বিবেকানন্দ সিস্টার নিবেদিতাকে এসে বলল যে তোমার যদি কোনো বিদেশি বন্ধু আসে তাদেরকেও কিন্তু জুতো খুলে নিচে বসতে হবে। দেখো সেইটা এখানে আরও একটু কথা লেখা আছে, ইন নো টেম্পল এনিহোয়ার, কোনো মন্দিরে নয়, অর দেয়ার টু বি এনি এক্সেপশান, কোনো রকম ব্যতিক্রম থাকার উচিত নয়, মানে মন্দিরে যখন যাবে সবাই সমান। দেখবে এখন বর্তমানে এই জিনিসটা আমারও খুব খারাপ লাগে, সব মন্দিরে বলবো না, কিন্তু কিছু মন্দিরে আছে যে পুজো দেওয়ার জন্য আলাদা টাকা দিয়ে লাইন। তো এটা কী রকম ধারণা আমি বুঝতে পারি না। ঠাকুর কি সেটা বলেছে যে 500 টাকার লাইন, 1000 টাকার লাইন, তার মানে তুমি টাকাটা দিলে মানে তোমার ঠাকুরের দর্শন তাড়াতাড়ি হয়ে যাবে, আর যে টাকা দেবে না তাকে 5 ঘন্টা লাইনে দিয়ে দর্শন করতে হবে? এটা একেবারেই ঠিক নয়। দেখো আমি বলছি না, স্বামী বিবেকানন্দ তখন বলে গেছেন, এবং আমিও ওই জন্যেই স্বামীজির ভক্ত।
উল্টে কি করা উচিত, যারা হচ্ছে অসুস্থ বৃদ্ধ বৃদ্ধা তাদের জন্য স্পেশাল লাইন করে তাদের আগে দেখানো। হ্যাঁ, মন্দিরের উন্নতির জন্য বা মন্দির প্রকল্পে কিছু ডোনেশানের দরকার হয়, সেটা লোকেরা ভালোবেসে দেবে, কিন্তু তা বলে পুজো দেওয়ার জন্য আলাদা আলাদা রকম লাইন, বড় লোক গরিব লোকের ভেদাভেদ, এটা কিন্তু ঠিক নয়। এই কথাটা কেন এখানে বলা হয়েছে, ওই যে বললাম সিস্টার নিবেদিতার বন্ধুরা এলে তাদেরকেও জুতো খুলে নিচে বসতে হবে, সেই কারণে বলেছে। নো ওয়ান হ্যাজ এনি রেসপেক্ট ফর এ ম্যান, একজন অন্য একজন মানুষকে, সেই মানুষকে সম্মান করতে পারে না। হু ক্যান নট স্ট্যান্ড, যে দাঁড়াতে পারে না, এখানে স্ট্যান্ড মানে হচ্ছে দাঁড়ানো ঠিক নয়, এখানে হচ্ছে বিরুদ্ধে বলা, কিসের, ফর দ্য ডিগনিটি অ্যান্ড সেক্রেডনেস অফ হিজ ওন প্লেস অফ ওয়ারশিপ, যে নিজের পুজোর জায়গার মর্যাদা আর পবিত্রতা বজায় রাখতে পারে না তাকে নিয়ে। তাহলে বলছে নো ওয়ান হ্যাজ এনি রেসপেক্ট ফর এ ম্যান, একজন সেই মানুষকে কোনো সম্মানই করে না। হু ক্যান নট স্ট্যান্ড ফর দ্য ডিগনিটি অ্যান্ড সেক্রেডনেস অফ হিজ ওন প্লেস অফ ওয়ারশিপ, যে নিজের পুজোর জায়গার পবিত্রতা আর মর্যাদা বজায় রাখতে পারেন। এখানে স্ট্যান্ড মানে বজায় রাখা বলতে পারো। তাহলে যদি আমরা আমাদের পুজোর জায়গাটার পবিত্রতা মর্যাদা বজায় রাখতে না পারি, তাহলে সেই লোককে কেউ সম্মান করবে না। তাহলে এর বিরুদ্ধে আওয়াজ আমাদের তুলতে হবে। পরের প্যারাগ্রাফ, একটা কোটেশানের মধ্যে বিবেকানন্দ বলছেন, হাউ আই ইউজ টু হেট কালী, আমি মা কালীকে কতই না ঘৃণা করতাম। হি সেড, তিনি বললেন, অ্যান্ড অল হার ওয়েজ, তার সব রকম চিন্তাভাবনাকে, ওয়েজ মানে পথ হয়, মা কালীর যা চিন্তাভাবনা ধারণা আমি সবকে ঘৃণা করতাম। এগুলো আমরা আগেই কথা আলোচনা করলাম। মা কালীর একটা নির্দিষ্ট রূপ আছে, আর স্বামী বিবেকানন্দ কিন্তু ছিলেন কি, মূর্তি পুজোর বিশ্বাসী। ওই জন্য প্রথমে তিনি বলছেন, মানে নিজে আক্ষেপ করে বলছেন যে আমি মা কালীকে কতই না ঘৃণা করতাম, তার চিন্তাভাবনা, তার দিক, তার যে সমস্ত কিছু ব্যাপার বৃত্তান্ত আমি সব ঘৃণা করতাম। দ্যাট ওয়াজ দ্য গ্রাউন্ড অফ মাই 6 years ফাইট, এটাই ছিল আমার 6 বছরের লড়াইয়ের ভিত্তি। এখানে গ্রাউন্ড মানে হবে ভিত্তি, মানে 6 বছর ধরে আমি এই নিয়েই লড়াই করে এসেছি যে মা কালীকে আমি মানব না। দ্যাট আই উড নট অ্যাকসেপ্ট হার, যে আমি তাকে স্বীকার করব না। বাট আই হ্যাড টু অ্যাকসেপ্ট হার অ্যাট লাস্ট, কিন্তু অবশেষে আমাকে তাকে মানতেই হলো। তাকে ওখানে হারটা এইচ বড় হাতের দিয়েছে, মানে মা কালীকে বোঝানো হয়েছে। অবশেষে বলছে আমি আত্মসমর্পণ করলাম, আমি বুঝতে পারলাম যে মা কালী হচ্ছে চরম সত্য, আমি মা কালীকে মানতে বাধ্য হয়েছিলাম। এই বাধ্য করতে কে সাহায্য করেছিল? রামকৃষ্ণ পরমহংস ডেডিকেটেড মি টু হার, রামকৃষ্ণ পরমহংস আমাকে ওনার কাছে উৎসর্গ করেছিলেন। ডেডিকেটেড মানে হচ্ছে উৎসর্গ করা। অ্যান্ড নাও আই বিলিভ দ্যাট, এখন আমি বুঝতে পারি বা বিশ্বাস করি, দ্যাট সি গাইডস মি ইন এভরি লিটিল থিং, তিনি আমাকে সব ছোট ছোট জিনিসে পথ দেখান। সিটা দেখো এস বড় হাতের আছে, এখানে মা কালীকে বোঝানো হয়েছে। মা কালী কী করেন? গাইডস, পথ দেখান। কাকে? আমাদের স্বামী বিবেকানন্দকে। ইন এভরি লিটিল থিং, সমস্ত ছোট ছোট ব্যাপারে। আই ডু, যেটা আমি করি, মানে বলছে আমি করি, কিন্তু আমি করি না, কে করায়? মা কালী করায়। দেখো তারপরে সেটাই লেখা আছে, অ্যান্ড ডাজ উইথ মি, তিনিও আমার সাথে সেই কাজটা করেন। হোয়াট সি উইল, তিনি যেটা চান। অর্থাৎ আমি করছি বটে, কিন্তু এটা আমি করছি না, তিনি চাইছেন, আমাকে দিয়ে করাচ্ছেন, তাই আমি করছি। আর এই মা কালীকেই আমি একদিন ঘৃণা করতাম। এটাই ফট সো লং, দেখো আবার আক্ষেপ করে বলছে, তাও আমি অনেক লড়াই করেছিলাম। আই লাভড হিম, আমি তাকে ভালোবেসেছিলাম। এখানে হিম বলতে শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের কথা বলা হয়েছে, নিজের গুরুর কথা বলছেন। ইউ সি, তুমি দেখো, অ্যান্ড দ্যাট ওয়াজ হোয়াট হেল্ড মি, এবং এটাই আমাকে হচ্ছে তুলে ধরেছিল। মানে ওই শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব না এলে হয়তো আমার চিন্তাধারা বদলাতো না। আমি আজকে যে জায়গায় এসেছি আমার গুরুর জন্য। তাহলে একটা আদর্শ গুরুর জীবনে, একটা শিষ্যর জীবনে কত বড় ভূমিকা দেখতে পাচ্ছ। এই স্বামীজির জীবন পুরো বদলে গেছিল এই শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের সহচর্যে এসে। আই স হিজ মার্ভেলাস পিউরিটি, আমি দেখেছি ওনার চরম পবিত্রতা। মার্ভেলাস, মার্ভেলাস মানে চরম বা অসাধারণ, পিউরিটি হচ্ছে পবিত্রতা। কার পবিত্রতা দেখেছেন? শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের। আর কি অনুভব করেছেন? আই ফেল্ট হিজ ওয়ান্ডারফুল লাভ, আমি তার চমৎকার ভালোবাসা উপলব্ধি করেছি। তাহলে ওনার আমি চরম পবিত্রতা দেখেছি, ওনার চমৎকার ভালোবাসা আমি উপলব্ধি করেছি। হিজ গ্রেটনেস, ওনার মহানুভবতা দেখেছি আমি। আবার বলছি হিজ, এখানে কাকে বলা হচ্ছে? শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের কথা। হ্যাড নট ডনড অন মি দেন, হয়তো তখন আমাকে
আমাকে জাগাতে পারিনি। ডন মানে ভোর হওয়া, এখানে জাগিয়ে তোলা। বলছে প্রথম দিকে শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব আমাকে জাগাতে পারেনি, কিন্তু পরে আমি উপলব্ধি করেছি যে উনি যা বলেছিলেন সেগুলোই ঠিক। অল দ্যাট কেম আফটারওয়ার্ডস, এই সব কিছু আমার পরে এসেছিল। আফটারওয়ার্ডস মানে পরে। হোয়েন আই হ্যাড গিভেন ইন, যখন আমি বশ্যতা স্বীকার করি। গিভ ইন, এই ফ্রেজাল ভার্বটা তোমরা 9-10-এ পড়েছো, মানে হার মেনে নেওয়া বা বশ্যতা স্বীকার করা। যখন আমি নিজের প্রতি লড়াইটা ছেড়ে দিলাম, সেই 6 বছর লড়াই করেছিলাম, এগুলো মনে রাখবে কিন্তু, 6 ইয়ার্স আন্ডারলাইন করে রাখবে, যে মা কালীকে আমি ঘৃণা করতাম, মানতাম না, কিন্তু শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের সহচর্যে এসে আমি অবশেষে পরে এটা স্বীকার করলাম। হোয়েন আই হ্যাড গিভেন ইন, যখন আমি হার মেনে নিলাম। অ্যাট দ্যাট টাইম, সেই সময়, আই থট হিম এ ব্রেন সিক বেবি, এটাও আন্ডারলাইন করো, ব্রেন সিক বেবি, পাগল শিশু বা পাগল সন্তান, পাগল ছেলেও বলতে পারো। বলছে সেই সময় আমি তাকে একজন পাগল মানে মাথা খারাপ লোক ভাবতাম। কাকে ভাবতো? শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের কথা বলেছে। দেখবে এনারা এই ধরনেরই মানুষ হয়। তোমরা হয়তো আরেকজনের নাম শুনেছো, মা তারার ভক্ত বামা খ্যাপা, ওনাকেও কি বলা হয়? খ্যাপা, পাগল। ঠিক তেমনই আমাদের শ্রীরামকৃষ্ণদেবেরও তোমরা অনেক কাহিনী পড়েছো। মায়ের আরাধনায় পাগল ছিলেন, মাকে নিজের হাতে খাইয়ে দিতেন, মাকে নিজের মেয়ে মেয়ে বলে তুই তোকারি করে ডাকতেন। তো প্রথম দিকে বিবেকানন্দ বলছেন এই মানুষটাকে আমার মনে হয়েছিল ব্রেন সিক বেবি। সিক মানে অসুস্থ, ব্রেন সিক মানে মাথা পাগল কোনো লোক, বেবি মানে শিশু, বাচ্চা বলতে পারো। অলওয়েজ সিং ভিশনস অ্যান্ড দ্য রেস্ট, সবসময় যেন কী সব দৃষ্টিভঙ্গি দেখেন। ভিশনস মানে দৃষ্টিভঙ্গি। এই যে মনীষীরা হয় না, এরা তো দূরদর্শী সম্পন্ন, পরে কি হবে ভবিষ্যতে তিনি দূর দেখতে পেতেন। তো এই যে ব্যাপারটা, এইটা শ্রীরামকৃষ্ণর মধ্যে ছিল, যেটা বিবেকানন্দের পছন্দ হতো না। আই হেটেড ইট, আমি এটা ঘৃণা করতাম। ওই যে সবসময় তিনি ভিশনকে দেখতেন, দৃষ্টিভঙ্গি দেখতেন। অ্যান্ড দেন আই টু হ্যাড টু অ্যাকসেপ্ট হার, এবং তারপর অবশেষে আমাকে ওনাকেই মেনে নিতে হলো। এখানে হার, এইচইআর, দেখো কাকে বলা হয়েছে? মা কালীর কথা। অর্থাৎ মা কালীকে অবশেষে আমাকে মানতেই হলো। লাস্ট প্যারাগ্রাফে চলে এসো আজকে। নো দ্য থিং দ্যাট মেড মি টু ডু ইট, না যে জিনিসটা আমাকে এটা করতে বাধ্য করেছে, ইট ইজ এ সিক্রেট, সেটা একটা গোপন ব্যাপার, দ্যাট উইল ডাই উইথ মি, যেটা আমার সাথে মারা যাবে। অর্থাৎ যে কারণে আমি একদিন মা কালীকে ঘৃণা করতাম আর আজকে মা কালীর পূজারী, এই যে ব্যাপারটা হতে সাহায্য করলো, এটা হচ্ছে একটা সিক্রেট, গোপন ব্যাপার, এটা আমি কাউকে বলবো না, এটা আমার সাথেই মারা যাবে। আই হ্যাড গ্রেট মিসফরচুনস অ্যাট দ্যাট টাইম, সেই সময় আমার খুব দুর্ভাগ্য চলছিল। তোমরা যারা স্বামীজির জীবনী পড়েছো, যখন তিনি শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের সহচর্যে আসবেন, সত্যিই তার আগে ওনার কিন্তু খুবই দুর্ভাগ্য চলছিল। ওনার বাবা মারা গিয়েছিল, বাড়ির অবস্থা একেবারে খারাপ হয়ে পড়ে, একদম অত বড়লোক ফ্যামিলি থেকে একদম টাকা পয়সা সব চলে যায়, তো গরিব অবস্থায়, খেতে পাচ্ছে না ভালোভাবে, কিভাবে সংসার চালাবে ঠিক নেই। সেই সময় কিন্তু তিনি শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের সহচর্যে এসেছিলেন। এবং দেখো ওইটাকে কি বলেছেন? ইট ওয়াজ অ্যান অপরচুনিটি, বলছে এটা ছিল একটা সুযোগ। সি মেড এ স্লেভ অফ মি, সে আমাকে নিজের ভৃত্য করে দিল। সি বলতে কে? মা কালী। বলছে মা কালী সেই সুযোগেই আমাকে তার দাস বা ভৃত্য বানিয়ে নিয়েছে। দোজ ওয়ার দ্য ভেরি ওয়ার্ডস, বলছে এই ছিল সেই শব্দ। কি শব্দ? কোটেশনের মধ্যে লেখা, এ স্লেভ অফ ইউ, তোমার দাস। এটা কে বলছে? শ্রীরামকৃষ্ণদেব বিবেকানন্দকে মা কালীর কাছে সমর্পণ করার আগে, মা কালীর কাছে গিয়ে শ্রীরামকৃষ্ণদেব বলছেন, মা এই নে তোর দাস, এ স্লেভ অফ ইউ, তোমার একজন দাস। অর্থাৎ কার কথা বলছে? বিবেকানন্দের কথা বলছে। শ্রীরামকৃষ্ণদেব বিবেকানন্দকে মায়ের কাছে উৎসর্গ করলেন। দেখো তারপরেই লেখা আছে, অ্যান্ড রামকৃষ্ণ পরমহংস মেড মি ওভার টু হার, রামকৃষ্ণ পরমহংস আমাকে মায়ের হাতে তুলে দিলেন, আমাকে উৎসর্গ করে দিলেন। স্ট্রেঞ্জ, অদ্ভুত, মানে এটা স্বামী বিবেকানন্দের বিশ্বাস হচ্ছে না। একসময় আমি কি ছিলাম? মা কালীকে ঘৃণা করতাম, মানতাম না, আর এখন আমি মা কালীর হচ্ছে চরম ভক্ত। তারপরে লেখা আছে, হি লিভড অনলি 2 ইয়ার্স আফটার ডুইং দ্যাট, 2 ইয়ার্সটা আন্ডারলাইন করবে। এরপরে তিনি মাত্র 2 বছর বেঁচেছিলেন। অ্যান্ড মোস্ট অফ দ্য টাইম হি ওয়াজ সাফারিং, এবং বেশিরভাগ সময় তিনি খুব ভুগতেন। সাফার মানে হচ্ছে ভোগান্তি, মানে তিনি কষ্ট পেতেন। তোমরা জানা শ্রীরামকৃষ্ণ সম্বন্ধেও জানো, দেখবে শেষ জীবনে উনি কিন্তু খুব কষ্ট পেয়েছেন। ওনার কর্কট মানে ক্যান্সার রোগ ধরা পড়েছিল, ঠিক আছে। তো বলছে এই আমাকে উৎসর্গ করার পরে উনি 2 বছর বেঁচেছিলেন এবং বেশিরভাগ সময় কিন্তু তিনি খুব ভুগতেন।
নট মোর দ্যান 6 months ডিড হি কিপ হিজ ওন হেলথ অ্যান্ড ব্রাইটনেস। তিনি বেশি করে 6 মাসও বলতে গেলে নিজের সুখ, নিজের স্বাস্থ্য এবং বুদ্ধিমত্তা ধরে রাখতে পারেননি। মানে দেখো, এটাই হচ্ছে মহান মানুষদের হচ্ছে নিজের প্রতি আত্ম উপলব্ধি। শ্রীরামকৃষ্ণদেব বুঝেছিলেন যে আমার দিন ফুরিয়ে আসছে, তাই আমাকে এমন একজন যোগ্য শিষ্য করে দেখে যেতে হবে যে আমার যে চিন্তাভাবনাকে পরবর্তীকালে এগিয়ে নিয়ে যাবে। তো শ্রীরামকৃষ্ণদেবের সবথেকে যোগ্য শিষ্য হচ্ছে স্বামী বিবেকানন্দ। তো শ্রীরামকৃষ্ণদেব বুঝেছিলেন আমি আর কিছুদিন পরেই মারা যাব। তো 2 বছর পর তিনি মারা গিয়েছিলেন। তো সেই জন্য তিনি কাকে তৈরি করে দিয়ে গেছিলেন না, এই স্বামী বিবেকানন্দকে যোগ্য উত্তরাধিকারী করে দিয়ে গেছিলেন। ওই জন্য বলছে নট মোর দ্যান 6 months। এই যে শ্রীরামকৃষ্ণ যখন আমাদের বিবেকানন্দকে উৎসর্গ করে দিলেন মা কালীর কাছে, তারপরে 6 মাসও নয়, ডিড হি কিপ হিজ ওন হেলথ অ্যান্ড ব্রাইটনেস, যে তিনি নিজের হেলথ স্বাস্থ্য, ব্রাইটনেস মানে উজ্জ্বলতা হয়, এখানে বলবে বুদ্ধিমত্তা, মানে তার পরটা করে এই 6 মাস পরই বলছে স্বামী বিবেকানন্দকে উৎসর্গ করার পরে আমাদের শ্রীরামকৃষ্ণদেব নিজের স্বাস্থ্য এবং বুদ্ধি যেন হারিয়ে ফেলেছিলেন 6 মাসের মধ্যে, আর 2 বছর পর তিনি কিন্তু মারা গিয়েছিলেন। তো এখানেই আমরা আজকে পার্ট 3 শেষ করলাম। এরপরে গল্পের পার্ট 4 অর্থাৎ গল্পটার শেষ অংশ আমরা পরের ভিডিওতে পড়ব। তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে আমি এন্ড স্ক্রিনে সেই ভিডিওটার লিঙ্কও দিয়ে দেবো। ভিডিওটি ভালো লাগলে লাইক করো, কমেন্ট করে জানিও কেমন লাগলো। দেখো, আমি কোনো রকম এডিট করি না, এই যে 30 মিনিটের মতো ভিডিওটা এটা একটানা একভাবে করে গেলাম, তাই তোমরা যদি কমেন্ট করে জানাও কেমন লেগেছে তাহলে আমারও খুব ভালো লাগে। ভিডিওটি ভালো লাগলে তোমার বন্ধুদের সাথেও শেয়ার করো এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। চলো, খুব শীঘ্রই দেখা হচ্ছে এই গল্পের লাস্ট পার্ট বা পার্ট 4 নিয়ে। ততক্ষণের জন্য সকলে ভালো থেকো, সুস্থ থেকো। গুড বাই।